সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। জীবন থাকতে কোনো স্থানীয় সরকার নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি আরও বলেছেন, আমাকে কবরে পাঠিয়ে তারপর করতে পারলে করবেন। নির্বাচন প্রশ্নে জাতীয় নাগরিক কমিটি ও জামায়াতে ইসলামীর অবস্থান বিএনপির ঠিক বিপরীতমুখী। তারা আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে। এদিকে নির্বাচন সংস্থার কমিশন সুপারিশে বলেছেন, জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব। দুপক্ষেই নিজ নিজ অবস্থানে অনড়। নির্বাচনমুখী রাজনীতির হালচাল নিয়ে আজকের সম্পাদকীয় জীবন বাজির নির্বাচন। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক, এবি পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, যেন আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। ডাকাতি, ছিনতাই, ধর্ষণের প্রতিবাদ, শিক্ষার্থীদের কঠোর ব্যবস্থা না নিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জাহাঙ্গীর আলমের। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে খারাপ বলছে বিএনপি। দেশ অস্থির হলে কোনো সংস্কারই কাজে আসবে না। নির্বাচন দেরি হলে অস্থিরতা আরও বাড়ার শঙ্কা। চলতি সপ্তাহে আসছে তরুণদের রাজনৈতিক দল। বাড়তে পারে শীর্ষ পদের সংখ্যা। নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও বিভক্তি নেই দাবি নেতাদের। নো ট্রিটমেন্ট, নো রিলিজ। জুলাইয়ে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। জানালো ট্রাইব্যুনালের প্রসিকিউশন। 3 পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি। এবং আমরা আলোচনায় আসতে চাই। প্রথমেই রাজনীতিবিদ হিসেবে ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে জানতে চাই যে স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তাটা আপনারা কতটা দেখেন জাতীয় নির্বাচনের আগে? ধন্যবাদ। পক্ষে বিপক্ষে দুটাতেই খুব শক্তিশালী যুক্তি আছে। স্থানীয় সরকারের ব্যাপারে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে আমরা এমন একটা সময় আছি যখন কেন্দ্রে এবং স্থানীয় সরকারে আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি নাই। আপনি ওয়ার্ড, ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি এবং কেন্দ্রীয় সরকার, সংসদ বলতে যা বোঝানো হয়, তার প্রত্যেকটা জায়গাতে আমাদের কোনো নির্বাচিত সরকার নাই। ইভেন 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় ঘটনাটা ঘটে নাই। যুদ্ধের সময় আপনার পঞ্চায়েত ছিল, এবং যারা ইতিহাস পড়েছেন তারা দেখেছেন যে পাকিস্তান আর্মি কিন্তু এই স্থানীয় প্রশাসনিক যে পদবিগুলো ছিল, স্থানীয় প্রতিনিধিদেরকে দিয়েই কিন্তু আপনার শান্তি কমিটি বানিয়েছে, রাজাকার বাহিনী বানিয়েছে, এই বাহিনীগুলোকে তাদেরকে দিয়ে বানিয়েছে। অতএব এই যে পঞ্চায়েতে বন্দোবস্ত ব্যবস্থাপনাটা কিন্তু 71 সালে ফাংশনাল ছিল। কিন্তু এই যুদ্ধের মধ্যে যে জিনিসটা ছিল সেইটা আজকে 53 বছর পরে নাই। এবং এটার কনসিকোয়েন্সটা কি দেখেন, কনসিকোয়েন্স হচ্ছে আমরা যারা সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে, উপজেলাতে মিটিং করছি, সফর করছি, আমরা যে কমন জিনিসগুলো শুনছি সেটা হচ্ছে সিম্পলি কোনো সেবা নাই। ইউনিয়ন পরিষদের অফিস খুলছে না, ওখানে জন্ম সনদ, মৃত্যু সনদ, ইনহেরিটেন্সের সার্টিফিকেট, এগুলোর জন্য, কারণ অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনি জানেন যে নৌকাতে বিজয়ী হয়েছে, সকল বিজয়ী, এবং তারা এখন পলাতক। এখানে অফিস করছে দারোয়ান, পিয়ন, অথবা যিনি কম্পিউটারে কাজ করেন তিনি চেয়ারম্যানের সিগনেচার করে দিয়ে দিচ্ছেন। অধিকাংশ ওয়ার্ডের মেম্বাররা পলাতক যারা আওয়ামী লীগ করেছে। এর ভিতরে যারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আপোষ করে ফেলছে, টাকা পয়সা লেনদেন করছে, তারা যাওয়া আসা করছে। তাহলে এই যে সেবাগুলো থেকে জনগণ বঞ্চিত হচ্ছে, এর পাশাপাশি নাই হচ্ছে রাজনৈতিক দলের ফাংশনাল অ্যাক্টিভিটিস, এটাকে কেন্দ্র করে যে তারা যে লোকাল সেবা নিয়ে কথা বলবে, আওয়াজ তুলবে, সেই জায়গাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি না। সুরক্ষা রিলেটেড আপনার অনেকগুলো ভাতা আছে বাংলাদেশে। এই নাগরিক সুরক্ষার যে ভাতাগুলো, এগুলোর সাথে কিন্তু আপনার জালিয়াতি জড়িত ছিল। মাঝখানে আপনি শুনেছেন যে টিসিবির যে প্রায় 1 কোটি মানুষকে সাহায্য দেওয়া হয়, টিসিবির যে ওপেন মার্কেট সেলের মাধ্যমে, সেখানে কিন্তু বাণিজ্য উপদেষ্টা বলেছে যে প্রায় 30 থেকে 35 লক্ষ হচ্ছে ভুয়া, যারা সিম্পলি আওয়ামী লীগের ভোটার, এই ল্যাসপেন্সার যারা আছে তারা এই সাহায্য সুবিধাটা নিচ্ছে। জেনুইনলি যে সকল নাগরিকের এই সুবিধাটা পাওয়ার কথা তারা পাচ্ছে না। মৎস্যজীবীদের কাছ থেকে আমরা শুনলাম উপকূলীয় অঞ্চলে, আপনার ভোলাতে, পটুয়াখালীতে, কক্সবাজারে, যে সময়টাতে মাছ চাষ নিষিদ্ধ থাকে, এই সময় একটা মৎস্যজীবীদের ভাতা দেওয়া হয়। এই ভাতাটা এখন পাচ্ছে হচ্ছে রাজনৈতিক ছত্রছায়া যারা গুন্ডামি পান্ডামি করে, অথবা আগে যারা পেয়েছে আওয়ামী লীগের লেসপেন্সাররা পেয়েছে, জেনুইন মৎস্যজীবীরা পাচ্ছেন না। তাহলে এটা আইডেন্টিফাই করতে পারে কে? তাহলে এই যে একটা সেবার সিরিয়াস ঘাটতি হচ্ছে,
আপনার প্রত্যেকটা ধাপে ধাপে এটার কোনো রিপ্লেসমেন্ট সরকার বিবেচনা না করেই অধিকাংশ স্থানীয় প্রশাসনকে সাসপেন্ড করে দিয়েছে, রাইট রিজনে করেছে, কারণ এগুলো আওয়ামী লীগের মানে ল্যাসপেন্সার কমিউনিটি এখানে নির্বাচিত হয়েছে, এগুলো ভোটে নির্বাচিত হয়নি। তাহলে আপনি যেটা করবেন একটা কাজ রাষ্ট্রের স্বার্থে করতে হলে আপনাকে চিন্তা করতে হবে তার বিকল্পটা কি হবে, আমি এটার বিকল্পটা কি দিয়ে রিসেট করব, এটা রিপ্লেসমেন্টটা কোন প্রসেসে হবে, কয় দিনের মধ্যে হবে, এটা সার্ভিসটা ইন্টারাপ্টেড হবে কিনা এর মধ্যে, এর কোনো কনভারসেশন তখন আমরা দেখি নাই। সাডেনলি একটা চিঠি দিয়ে সব কিছু করে দেওয়া হলো। করেছে যারা স্বতন্ত্র নির্বাচন করেছে নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে, সেই সকল ইউনিট বাতিল করেছে। কিন্তু ইউনিয়ন পরিষদ তো আপনার প্রতীকে নির্বাচন হয়েছে, নৌকায় নির্বাচিত হয়েছে, তাদেরকে আবার বাতিল করে নাই। তাহলে রাষ্ট্র যখন একটা পলিসি ফ্রেম করবে, এই পলিসিটা কনসিস্টেন্ট হইতে হবে, সঙ্গতিপূর্ণ হইতে হবে প্রত্যেকটা ইউনিটের সাথে। তো এই পলিসিটা সঙ্গতিপূর্ণ হয় নাই। থার্ড যেটা হয়েছে যে এখানে অনেক নির্বাচিত প্রতিনিধি আছেন সিটি কর্পোরেশনে, পৌরসভাতে, উপজেলাতে, যারা বিএনপির জামাতের বিদ্রোহী প্রার্থী, যারা দল থেকে বহিষ্কৃত হয়েছে, যারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, কোনো রাজনৈতিক দল করেন না, আওয়ামী লীগকে হারিয়ে হয়েছেন, তাদেরকে কেন বাদ দিলেন? তাহলে আপনি যে প্রসেসটার কথা বলছেন, এই পলিসি ফ্রেমওয়ার্কটা তো আপনার কনসিস্টেন্ট হইলে না। ফোর্থ হচ্ছে রিপ্লেস করলো কাদেরকে দিয়ে? আমলাদেরকে দিয়ে। আমলারা কারা? যারা গত 16 বছর ধরে এই আওয়ামী ফ্যাসিবাদের দালালিপনা, দোসরিপনা করেছে, 80% ধরেন। তাদেরকে আপনি মিনিস্ট্রিতে একটা জব আছে, এক্সট্রা জব হিসাবে সিটি কর্পোরেশন দিলেন, একটা পৌরসভা দিলেন। সে তো মিনিস্ট্রির কাজে অধিকাংশ আমলারা সিনসিয়ারলি করে না, নিষ্ঠার সাথে করে না, সততার সাথে করে না। তাহলে সে জনগণের কাজটা কিভাবে করবে? সৎ আমলাও যদি হয়, এই আমলার পক্ষে কোন বাড়িতে কয়টা গরু আছে এবং রাতের বেলা কোন গরু চুরি হয়েছে সেটা জানা 2টার সময় যদি ওই মানুষটা ফোন দেয়, সাহায্য চায়, এই সাহায্যটা তো আমলাকে দিয়ে করানো সম্ভব না। ধন্যবাদ। বিকল্প যুক্তিটা দেখেন যে এখন আমি আপনার কাছে আসবো। এটা হলো পক্ষের যুক্তি আর কি, যারা নির্বাচন চাচ্ছে, আমি পরের স্লটে বলবো আর কি। মাসুদ কামাল ভাই, আপনি আসলে এই একটি প্রশ্ন যে স্থানীয় সরকার নির্বাচন যে আগে চাচ্ছেন জাতীয় নাগরিক কমিটি এবং জামায়াতে ইসলাম, বিশেষ করে বড় রাজনৈতিক দলের মধ্যে, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? আবার একই মানে বিপরীতমুখী অবস্থানে আছেন বিএনপি, তারা কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনে আগে চায় না। আপনি কিভাবে দেখেন পুরো বিষয়টা? আমি আসলে ফুয়াদ ভাইয়ের কথাগুলো শুনতেছিলাম, ওনার বিকল্প যুক্তিরও শোনার আগ্রহ আছে, শুনতে চাই পক্ষে বিপক্ষে দুটাই। আর আমার নিজের একটা অবস্থান আছে এখানে, আমি কে কি চায় না চায়, বিএনপি কি চায় অথবা আপনার জামাত কি চায়, এটা নিয়ে আমি অতটা বদার নেই, কারণ সরকারও তো কিছু একটা চায়, সরকার কি চায় সেটাই হবে। তো আমার নিজের একটা অপিনিয়ন আছে। সরকারও উপদেষ্টা আসিফ মাহমুদও স্থানীয় সরকার নির্বাচন আগে যাচ্ছে। হ্যাঁ, সবারই একটা করে মতলব আছে। তো আমার একটা অপিনিয়ন আছে আর কি, আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। আমি মনে করি কেবল এবারই না, এবার এই যে অত কারণগুলি, যে যুক্তিগুলি ফুয়াদ ভাই দিলেন, এর বিপরীত যুক্তিটা ওনার কাছ থেকে আমি শুনবো যে আসলে কী কী কারণে চাওয়া উচিত, কী কী কারণে না চাওয়া উচিত। বাট আমি মনে করি কেন চাওয়া উচিত সেটা আমি বলি। দেখেন, গত 16 বছর ধরে, 16.5 বছর ধরে একটা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের কিন্তু পতন ঘটেছে। 2014 যে নির্বাচনটা সকল বিরোধী দল বর্জন করলো। কেন বর্জন করলো? একটা কারণে বর্জন করেছে, তারা বলেছে যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। ঠিক আছে, কেন তারা তত্ত্বাবধায়ক চাইলো? কেন চাইলো? তারা চাইলো এ কারণে যে তারা মনে করেছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে যে সরকার থাকে তারা নির্বাচনটাকে প্রভাবিত করতে পারে। জি। এবং সরকার প্রভাবিত করলে সেই নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হয় না। আচ্ছা, নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে কার ক্ষতি হয় বলেন তো? জনগণের ক্ষতি হয়। কারণ জনগণ যাকে নির্বাচিত করতে চায় তাকে নির্বাচিত করতে পারে না। সরকার যাকে নির্বাচিত করতে চায় সে নির্বাচিত হয়ে যায়। তাহলে জনগণের স্বার্থে কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকারটা চেয়েছি। তত্ত্বাবধায়ক সরকারের কাজটা কি? একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা। তাহলে স্থানীয় সরকার যদি, এই নির্বাচনটা যদি একটা সরকারের, একটা দলীয় সরকারের অধীনে হয়, তো সেই নির্বাচনে কি আপনার একই রকম প্রভাব বিস্তার হবে না? হবে তো হবে। তাহলে আমি অর্ধেক নির্বাচন চাচ্ছি, জাতীয় নির্বাচন চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আর স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছি দলীয় সরকারের অধীনে। এটা তো ভাই স্ববিরোধী। আমি মনে করি বাংলাদেশে যতদিন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, ততদিন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনও একটা তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের অধীনে হওয়া উচিত।
তাহলেই আমরা আমাদের জনপ্রতিনিধি অথবা উন্নয়নের প্রতিনিধি অথবা স্থানীয় সরকার আমরা নিরপেক্ষ এবং যথাযথ পেতে পারবো, এছাড়া সম্ভব না। এখন বিএনপি বলছে, তারা যেমন আপনি একজনের মন্তব্য বলেন শুরুতেই, যে জীবন থাকতে স্থানীয় সরকার নির্বাচন হতে উনি দেবেন না। ভাই কেন দেবেন না? বিএনপির নেতাদের প্রত্যেক দিনের এই বক্তব্যগুলো আমি পড়ি, এ পর্যন্ত কোনো একজন নেতার মুখে আমি জানতে পারি নাই ওনারা কেন স্থানীয় সরকার নির্বাচন আগে হতে দেবেন না। কারণটা কি? মানে একটা লজিক তো থাকবে, লজিকটা কি কেউ বলে না। লজিকটা কি বলেন দেখি, কি লজিক তারা বলছে? মানে ফুয়াদ ভাই নিশ্চয়ই না, আমি ফুয়াদ ভাই লজিক ওই করছি না। সবাই ছিলেন আমি যে বিএনপির প্রথম লজিকটা চাচ্ছি। ঐক্যমত কমিশনের যে সভা, সেখানে বেরিয়ে কিন্তু বিএনপি পন্থী অনেক নেতা, বিএনপি এবং 12 দলীয় জোটের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই মুহূর্তে যদি স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হয় তাহলে দেশে একটি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে। কেন হবে? যদি স্থানীয় সরকারের গৃহযুদ্ধ হয় তাহলে তো জাতীয় সংসদ নির্বাচনের সময় আরেক গৃহযুদ্ধ হবে। সমস্যাটা কি? বরঞ্চ আমি তো মনে করি এটা যদি কম গুরুত্বপূর্ণ হয়, এটা হয়ে যাক। এটা হলে কি হবে? এই ইলেকশন কমিশনের সক্ষমতাটা একবার প্রমাণ হবে। কোনটা বেশি ইম্পর্টেন্ট? বেশি ইম্পর্টেন্ট জাতীয় সরকারটা। তো এই ইলেকশন কমিশন যদি আপনি নির্বাচনটা করতে দেন, যদি তারা ভালোভাবে করতে পারে তাহলে আমরা বুঝতে পারবো এরা করতে পারবে। আর যদি ভালোভাবে করতে না পারে তখন আমরা বলবো এরা তো এই নির্বাচনই করতে পারে না, তাহলে বড়টা কেমন করে করবে? এটা সরকারেরও একটা টেস্ট কেস হবে, দুই দলের একটা টেস্ট কেস হবে। একটা টুর্নামেন্টে যখন যায় একটা দল কি করে? প্রথম কিন্তু একটা ছোট ম্যাচ খেলে, একটা মানে গা গরম। এটা গা গরম হোক না, অসুবিধাটা কি? নির্বাচন কমিশন তো বলে নেই আমি পারবো না, তারা তো বলছে তারা জুন জুলাই পারবে। সমস্যাটা কি? সব দেওয়ার দরকার নেই, আপনার অনেক বড় নির্বাচন হয়ে যাবে, ঠিক আছে। আপনি ইউপি নির্বাচনগুলোতে এখন বাতিল করা হয়নি, ইউপিতে এখন আছে, তা আপনি সিটি কর্পোরেশন দেন, আপনি পৌরসভা দেন, এটা দিয়ে তারপরে আপনি দেখেন। আমার কথা হলো কি, এখন পর্যন্ত তারা লজিকটা দেখাতে পারে নাই যে কেন তারা চায় না। মোদ্দা কথা হলো, আমি যদি বলি আবার অনেকে মন খারাপ করবে, মোদ্দা কথা হলো ইলেক্টেড হয়ে যাওয়ার পর বিএনপি মনে করতেছে তারা ইলেক্টেড হয়ে যাবে, তারা মনে করতেছে তারা সরকার গঠন করবে, তারপরে তারা মনোনয়ন বাণিজ্য করবে। দ্যাট ইজ দ্য মেইন কজ। আমি মনে করি, আমি একজন সাধারণ পাবলিক হিসেবে মনে করি এটা একটা ধান্দা আছে রে ভাই। এই ধান্দার বাইরে তারা এখনো যাইতে পারে নাই, ভেরি আনফরচুনেট। জি ফুয়াদ ভাই, আমি আপনার বিপক্ষের যেই যুক্তিগুলো ছিল সেগুলো শুনতে চাই, একই সঙ্গে আপনাকে এই প্রশ্ন করতে চাই। আপনি ছিলেন না সম্ভবত, আপনার দলের প্রতিনিধিরা ঐক্যমত্য কমিশনের সবাই ছিলেন, সেখানে ভেতরেই আলোচনা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে দেশে একটি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে। আপনি এটা সম্পর্কে আপনার মতামত কি? প্রথম কথা হচ্ছে যে যারা নির্বাচন চাচ্ছে না, বড় দল হিসেবে বিএনপির বক্তব্য যেটা বারবার আসছে, তার যুক্তিটা কি? সে মনে করছে যে নির্বাচন কমিশনের এবং সরকারের সাফিসিয়েন্টলি প্রশাসন, পুলিশের উপরে যে কর্তৃত্ব তৈরি হওয়া দরকার, সেই কর্তৃত্ব এখনো তৈরি হয়নি। আপনি আপনাদের নিউজের হেডলাইনে বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক নাজুক হয়ে গেছে। এই সিচুয়েশনে নির্বাচন করতে গেলে সারা দেশে যে প্রস্তুতি দরকার, ভোটার তালিকা হালনাগাদ করার জন্য বলছে নির্বাচন কমিশন বলছে যে আমার অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত লেগে যেতে পারে। তো এই পিরিয়ডের ভিতরে মানে আপনি কয়টা নির্বাচনের প্রস্তুতি নেবেন? দ্বিতীয়ত হচ্ছে বলা হচ্ছে যে দেশের তো ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ভালো না, আপনার অর্থনীতি মানে বাউন্স ব্যাক করছে, ভালোর দিকে ফিরে আসছে, স্থিতিশীলতা আসতেছে অর্থনীতিতে। তো সেই জায়গাতে আপনি অর্থনীতিকে স্টেবল রাখার জন্য কি এখন এই মুহূর্তে খরচের এক্সট্রা বোঝা নেবেন কিনা? থার্ড হচ্ছে যে এটাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর ভিতরে সহিংসতা, সংঘাত এবং অন্তর্ঘাতী আর কি যে ঝামেলাগুলো, সেগুলো রক্তপাতের দিকে চলে যাবে, যেটা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আমরা অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি, যেটা এখন আপাতত মুখের মধ্যে আছে, স্লাইটলি সংঘর্ষের দিকে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের দিকে গেলে এটা ফুল স্কেল রাজনৈতিক সহিংসতার দিকে যাবে বলে তারা আশঙ্কা করছে এবং তারা বোধ করছে তারা দলের নেতাকর্মীদেরকেও নিয়ন্ত্রণ করতে পারবে না। এই আশঙ্কাগুলো এখানে রয়ে গেছে। তো সেক্ষেত্রে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের একটা সম্মতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবার একটা জায়গা আছে এবং তারা এই বার্তাটা পলিটিক্যাল পার্টি ফিল করছে, তার ম্যান্ডেট হচ্ছে জাতীয় নির্বাচন, সংস্কার, বিচার, জাতীয় নির্বাচন, অন্য কোনো নির্বাচন তার ম্যান্ডেটে থাকা উচিত না বলে অনেক রাজনৈতিক দল ফিল করতেছে। এখন সেই বাস্তবতায় আমি কনভিন্স না যে স্থানীয় সরকার নির্বাচন হইলে দেশে আসলে কোনো ধরনের ক্ষতি হবে। এ ব্যাপারে আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে আপনার দুজনই আমি কনভিন্স আছেন। ডিফারেন্ট কারণে হইতে পারে, কারণ যেই যুক্তিতে বলা হচ্ছে যে স্থানীয় নির্বাচন হওয়া উচিত না, তার প্রত্যেকটা যুক্তি জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য। তো যেই স্বরাষ্ট্র উপদেষ্টা স্থানীয় প্রশাসন নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে না, শুধু জাতীয় নির্বাচনের সময় পারবে না।
যেই নির্বাচন কমিশন ভোটার তালিকায় স্থানীয় নির্বাচন করবার জন্য হালনাগাদ করতে পারবে না, সে জাতীয় নির্বাচনের সময় পারবে না। যেই নির্বাচন কমিশন সারা বাংলাদেশে একই দিন, আর স্থানীয় প্রশাসনের সুবিধা আছে, আপনি ফেজ আউট করে নির্বাচন করতে পারবেন। ঢাকা বিভাগে করলেন, 2টা জেলায় করলেন, 4টা জেলায় করলেন, 10টা জেলায় করলেন, 3টা সিটি কর্পোরেশনে করলেন। অবশ্য স্থানীয় সরকার যে সংসদ কমিশন হয়েছে তারা অবশ্য সব একযোগে করার সম্ভবত একটা সুপারিশ দিয়েছে। ওইটা City প্র্যাকটিক্যাল corporation-এও- হয়তো নাও হইতে পারে, যদি আপনি বোধ করেন যে ইলেকশন কমিশনের ক্যাপাসিটি কম্প্রোমাইজড হয়ে গেছে ফর জেনুইন রিজন। আপনি যখন একটা কম্পিউটার 16 বছর ধরে টাইপ করবেন না, তখন আপনার আঙ্গুলেও জং ধরবে, কম্পিউটারের কিবোর্ডেও জং ধরবে। এই রাষ্ট্র তো 16 বছরে কোনো নির্বাচন করে নাই, সে লুটপাট বাটপারি করছে। অতএব নির্বাচন কমিশনের সক্ষমতাও তো প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। আপনি তাকে যদি সব লজিস্টিক্স দিয়েও দেন, তারপর তো সে ল্যাপটপ চালাতে পারবে না, কারণ ল্যাপটপটা 16 বছর ওপেন করা হয়নি। অতএব আপনার সক্ষমতা সম্পর্কে আপনি জানেন না, আপনার ভোটার তালিকা সম্পর্কে আপনার আইডিয়া নাই, লোকাল প্রশাসন ডিল করতে পারবে কিনা আপনি জানেন নাই, টোটাল অ্যাডমিনিস্ট্রেশন একটা ভালো নির্বাচন করার কোনো অভিজ্ঞতা তার 16 বছরে নাই। আপনি একটা ভালো ডিসিএসপি পাবেন না যারা নির্বাচন করার অভিজ্ঞতা আছে, জি। ভালো ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার পাবেন না। তো সেই ক্ষেত্রে বরং জাতীয় নির্বাচনটাকে ফ্রি ফেয়ার করবার জন্য এই স্থানীয় প্রশাসন নির্বাচনটা করতে পারলে সবার জন্য মঙ্গলজনক। এবং বটম লাইন কি, দিন শেষে জিতবে কারা এখানে? অধিকাংশ স্থানীয় প্রশাসন নির্বাচনে বিএনপির প্রার্থী জিতবে। অতএব সেইখানে বিএনপির আশঙ্কার কোনো জায়গা তো আসলে আমি জেনুইনলি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তার যে পপুলার ভোট, জি। বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো তো ইনফ্যাক্ট কোনো ইয়ে নাই, কোনো আচ্ছা, পলিটিক্যাল পার্টি তো নাই। বিএনপির প্রার্থীরাই যদি বেশি জেতে, বা যদি আমরা এই ধারণায় করে থাকি, তাহলে আসলে বিএনপি কেন চাচ্ছে না? বিএনপির বা একটা আসলে আশঙ্কা তাতে আছে, অন্যরা যে চাচ্ছে তাতে তাদের লাভ কি? অন্য ছোট দল, জাতীয় নাগরিক কমিটি হোক বা জামায়াত তুলনামূলক বড় দল, এবি পার্টি চাচ্ছে। ঠিক যে কারণে নাগরিক কমিটি, সরকার সম্পর্ক, কিংস পার্টি, এই যে আলোচনাটা হচ্ছে, ধারণা করা হচ্ছে বিএনপি পার্টিকুলারলি তার যেহেতু একটা 111-এর ট্রমা আছে, সে বোধ করছে যে আমি আবার একটা 111-এর ট্র্যাপে পড়তে যাচ্ছি কিনা, যে স্থানীয় সরকার নির্বাচন ফেজ আউট করতে করতে দেখা যাবে জাতীয় নির্বাচনটা আরও পিছিয়ে যাবে, হয়তো নেক্সট ইয়ার ডিসেম্বরে চলে যাবে। তো সেক্ষেত্রে তার ওই ট্রমাটা তাকে ট্রিগার করে বারবার আর কি। তো সেইটা একটা বড় কারণ আমার, এবং সেক্ষেত্রে আমি বোধ করি যে বিএনপির এই ইলেকটোরাল ট্রমাটাকে সম্মান করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার যদি স্থানীয় প্রশাসন নির্বাচন করার সিদ্ধান্ত নেয়ও, সেখানে বিএনপিকে অনবোর্ড রেখে বিএনপিকে কনভিন্স করি এটা করা উচিত বলে আমি মনে করি। আদারওয়াইজ আমাদের যে গণতন্ত্রের যাত্রাটা, সেটা কালেকটিভলি আবার হোঁচট খাবে। জি, ওয়ান্ডারফুল। মাসুদ কামাল ভাই, আপনার কাছে আমি এই প্রশ্নটা একটু অন্যভাবে করি, যে এটা কি এমন মনে হয় যে বেশি সবল দল যেটা বা বেশি শক্তিশালী দল যেটা, তাদের সঙ্গে ছোটোখাটো দল বা কম্পারেটিভলি ছোট দলের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক জায়গায় একটু ফারাক আছে, মানে বড় দল চাচ্ছে না? শুনেন, বিএনপি আসলে কেন চায় এই জিনিসটা আমি আসলে খোঁজার চেষ্টা করছি। আমি নিজে অনেক কিছু মনে করি, বাট আমার তো এই মনে করাটা কি, আমি তো বিএনপির কোনো তথ্যের উপর নির্ভর করে মনে করছি না, এটা আমার মনের কথা। কারণ আমার দুষ্ট মন হলে আমার দুষ্ট চিন্তা আসবে, কাজে সেটা তো আমি বলে লাভ কি। কিন্তু বিএনপি কি চায় আমি বিশ্বাস করেন, ফুয়াদ ভাই দেখছেন কিনা যাই না, বিএনপির কোনো নেতার কথায় কিন্তু এখন পর্যন্ত আমি কোনো লজিক পাই নাই। তারা কোনো লজিক দেয় না, খালি বলে জান দিয়ে দেব। ভাই, তার জান কি এত কম মূল্যবান? এই জন্য আচ্ছা, একটা কথা আপনি আমাকে বলেন, যে যুক্তিটা আপনি দিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমস্যা হতে পারে, এখনো নিয়ন্ত্রণ নাই, অমুক নেই, সব মানলাম। তাহলে ভাই আপনারা অগাস্ট মাসে নির্বাচন চাইছিলেন কেন? এটা বলেন তো। অগাস্টে কি জাতীয় নির্বাচন বিএনপি চায় নাই? তো কেমন চাইল? তখন কি হিসাব করে নাই? আজকে সম্ভবত মানে বিএনপি নেতারা এভাবে বলেছেন যে জাতীয় নির্বাচন যত দেরি হবে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি তত খারাপ তার হবে। মানে কি, আজকে যদি গভর্নমেন্ট বলে যে আমি জাতীয় নির্বাচন জুলাই মাসে দিতে চাই, বিএনপি সবচেয়ে আগে হাততালি দিব, যে আমি খুশি, তাহলে তখন এই আইন শৃঙ্খলা সিস্টেম নিয়ে সমস্যা হবে না ভাই? তখন তো হবে। যে ওইটা যদি আপনি না পারেন, তো এইটা আপনি পারবেন না কেন? এটা পারবেন। আসলে অন্য জায়গায় খেলাটা, আমি একবার মানে আগের পার্টিকে তো আমি বলেও ফেলেছি শেষ দিকে। মূল জিনিসটা কি জানেন? আসলে মুখে অনেক কিছু বলে, মনে বলে না। যত কথাই বলেন আপনি, এই যে এত কিছু করতেছে, মূল বিষয়টা এরকম যে আমি যখন ক্ষমতায় যাব সব আমি নেব, সব আমি নেব। এই মানসিকতাটা থেকে উঠতে হবে উপরে। কেন আপনি চাচ্ছেন না? আপনি দলীয়ভাবে নির্বাচনটা কেন করবেন? যদি বিএনপি ক্ষমতায় যায়, যদি স্থানীয় সরকার নির্বাচন করে, বিরোধী দল একটাও পাবো নাকি? একটাও পাবো? বিএনপি বিদ্রোহী দাঁড়াবো সবাই এখানে। তখন তো প্রশাসন চলবো বিএনপির ইচ্ছা অনুযায়ী। জি, যত কথাই বলেন, বিএনপি ক্ষমতায় থাকবে এবং বিএনপি একটা অসাধারণ নির্বাচন করে ফেলাবে, এটা তো আমি বিশ্বাস করি না আমার অভিজ্ঞতার কারণে।
পারে নাই তো বিএনপি কখনো। বিএনপি ক্ষমতায় থাকতে কোনো একটা নির্বাচনকে করতে পারছে যে নিয়ে বিতর্ক হয় নাই? মাগুরা নির্বাচন তো ক্ষমতা থাকার কারণে হয়েছে। এমনকি দেখেন বিচারপতি রৌফের মতো একটা অসাধারণ লোক, তাকে আমি পার্সোনালি চিনতাম, আমার সঙ্গে তার ওনার খুব ভালো সম্পর্ক, খুবই সৎ লোক ভাই, মারা গেছেন উনি, খুবই সৎ লোক, আমার জেলায় বাড়ি, ময়মনসিংহে বাড়ি ওনার, মানে খুবই সৎ লোক রে ভাই, আপাত মস্তক একটা সৎ লোক। সেই লোকটা এত ভালো একটা নির্বাচন করলো 91, মাগুরা পারলো না কেন? একই লোক তো, পারলো না কেন? পারলো না এই কারণে তখন একটা সরকার ছিল যার পলিটিক্যাল গভর্নমেন্ট, পারে নাই রে ভাই। এই দেশের ইতিহাসটা বলে না। কাজেই আপনি আগে, এখন হলে সমস্যাটা কি আমি এটা বুঝি না, সমস্যাটা কি? সরকার যদি সাহস পায় তাহলে তাদের কোনো জীবন দেওয়ার ইচ্ছা হয়, এটা আমি বুঝি না। মানে এখন হলো কি জানেন, কেউ একজন বিএনপির নেতা বলছে এটা হবে না, অতএব বাকি সবাই সভাসদ যারা আছে, বাকি যারা আছে সবাই আরো জোরে, কে কার চেয়ে জোরে বলতে পারে, যেন যে বলতে পারে তারেক রহমানের কাছে অথবা অন্য কারোর কাছে, দেখেন আমি কিন্তু জীবন দেওয়ার কথা বলছি, তার মানে আমার ত্যাগটা বেশি দলের জন্য। ভাই এই সমস্ত রাজনীতি না নাই বাংলাদেশে এখন, আর এটা বুঝতে হবে তাদের। জি, আপনি একটা কথা বলছিলেন যে বিএনপি যে নির্বাচিত হয়ে যদি আসে তাহলে আপনি বিশ্বাস করেন না যে তারা স্থানীয় সরকার নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে দিবে, অন্য কেউ যদি আসে তারাও সেক্ষেত্রে পলিটিক্যাল কোনো, বাংলাদেশে পলিটিক্যাল কোনো গভর্নমেন্ট খুব ভালো নির্বাচন বাংলাদেশে করবে এটা আমি বিশ্বাস করি না। আমি করি না এই কারণে, আমার অভিজ্ঞতার কারণে করি না। আমি এখন পর্যন্ত আমি বাংলাদেশের সবগুলি নির্বাচন দেখছি। জি, আমার অভিজ্ঞতা বলে যে বাংলাদেশে পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয় না। দুই একটা হয়ে থাকলে এটা ব্যতিক্রম, কিন্তু সাধারণত হয় না। জি, ফদ ভাই আপনার কাছে আমার প্রশ্ন সেটা হলো যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন, ছাত্র প্রতিনিধি থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ সম্প্রতি বলেছেন যে যারা গণহত্যার সঙ্গে, আওয়ামী লীগের যেসব নেতা গণহত্যার সঙ্গে জড়িত না তারা স্থানীয় সরকার নির্বাচন করতে পারবেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচার হবে। এটা আসলে পিক অ্যান্ড চুজ করবে কিভাবে? যদি স্থানীয় সরকার যে সংস্কার কমিশন তারা বলছে জুনের মধ্যে নির্বাচন সম্ভব, যদি জুনের মধ্যেই নির্বাচন করা হয় তাহলে এই অল্প সময়ের মধ্যে কিভাবে কে কাকে সার্টিফিকেট দেবে যে এই গণহত্যার সঙ্গে জড়িত ছিল, গণহত্যার সঙ্গে জড়িত ছিল না? দেখেন, এই প্রশ্নটা রিজলভ করার জন্য হচ্ছে এটা হলো একটা মাইক্রো কোশ্চেন, বিষয়টা হলো একটা ম্যাক্রো কোশ্চেন, যে আসলে আওয়ামী লীগ প্রশ্ন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা রিজলভ কিভাবে করব, ইটস এ বিগ কোশ্চেন। যে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলীয় যে মাফিয়া যারা 24-এর গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, তাদেরকে আপনি কী প্রসেসে রিজলভ করবেন? এই রিজলভ করার প্রসেসে তার রাজনৈতিক প্রশ্ন আসছে, তার নির্বাচন করার পক্ষে বিপক্ষের প্রশ্ন আছে, তার আপনার বিচারের প্রশ্ন আছে, তাদের লুটপাটের ইতিহাসের প্রশ্ন আছে, অনেকগুলো বিষয় সেখানে জড়িত। এবং আপনাদের এখানেও আমি এই প্রশ্ন রিজলভ করার জন্য গণতদন্ত কমিশনের কথা বলেছি, বিভিন্ন জায়গায় শুরু থেকে বলেছি, আগস্ট মাস থেকে বলেছি টানা, যে আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ করতে হবে ঐক্যমতের ভিত্তিতে এবং গণমতামতের ভিত্তিতে। আমরা অনেক সময় দেখা যায় যে অনেক বিষয় সঠিক, কিন্তু সঠিক বিষয়টাও চাপিয়ে দেওয়া যায় না। গণতন্ত্রের তো একটা মানে বৃহৎ প্রক্রিয়া, সেটার জন্য তো সময় দরকার। এখন যদি বলা হয় যে সাপোজ মানে সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী যদি জুনের মধ্যে নির্বাচন হয়, আর আসিফ মাহমুদের কথা অনুযায়ী যদি মানে গণহত্যার সঙ্গে জড়িত না বলে আওয়ামী লীগের অনেকে এই নির্বাচনে অংশ নেয়, তাহলে আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিনা? এটা তো একটা লার্জলি একটা পসিবিলিটি আছে যদি কোনো স্ক্রিনিং মেকানিজম না করা যায়। সেক্ষেত্রে যেটা হবে, একটা তো হচ্ছে যে আপনাকে তো আগে একটা নীতিমালা তৈরি করতে হবে যে এই প্রসেসে আপনি কাদেরকে নির্বাচন করতে দেবেন না। দ্বিতীয়ত হচ্ছে নীতিমালাটা তৈরি করবার পরে এই নীতিমালার সাথে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত লাগবে যে হ্যাঁ, এই ঐক্যমতের ভিত্তিতে, এই নীতিমালার ভিত্তিতে এই নির্বাচনটা হতে পারে প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে। তৃতীয়ত হচ্ছে এটা ইলেকশন কমিশনের আইনের ভিতরে অ্যাডপ্ট করতে হবে। আইনের ভিতরে অ্যাডপ্ট করলে পরে ইলেকশন কমিশনের ভিতরে একটা মেকানিজম ক্রিয়েট করতে হবে, যেটা স্ক্রিনিংটা আপনি কিভাবে করবেন, পরীক্ষাটা নেবেন কিভাবে, পরীক্ষা পদ্ধতি তো ঠিক করতে হবে যেটা আপনি কিভাবে স্ক্রিনিং করবেন। এরপরে পঞ্চমত আসবে, এটা একটা জুডিশিয়াল ওভারসাইট থাকতে হবে, যে এই প্রসেসটাকে তো চ্যালেঞ্জ করার মতো একটা বডি থাকতে হবে, যে রাষ্ট্রের যে পক্ষে বিপক্ষের সিদ্ধান্তটাকে যে অবজেক্টিভলি আবার জাজ করতে পারবে, বিচারিক প্রক্রিয়া থাকতে হবে। তাহলে সেই পুরো প্রসেসটাকে যদি একসাথে অ্যাড্রেস না করা হয়, তাহলে আমরা আশঙ্কা করছি এটার মধ্য দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়ার একটা সম্ভাবনা আছে। বাজে লোকরা পুনর্বাসিত হইতে পারে, যারা গণহত্যায় সংশ্লিষ্ট ছিল তারা পুনর্বাসিত হইতে পারে, যারা লুটপাটের সাথে সংশ্লিষ্ট ছিল তারা পুনর্বাসিত হইতে পারে, এবং দিন শেষে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিরাই কোনো না কোনো ফর্মে ফিরে আসতে পারে। তো সেই কনসার্নটা কিন্তু বিএনপির মির্জা ফখরুল সাহেব রেজ করেছেন, যে স্থানীয় নির্বাচনের মাধ্যমে দোসররা
আবার ফিরে আসতে পারে। তো সেটাকেও অ্যাড্রেস করা দরকার, এবং সেটা যদি একটা থরো প্রসেসে না করা হয়, খুবই হ্যাপাজার্টলি করা হয়, তাহলে যেটা হবে এটা কারো বেনিফিট হবে না। এবং যে পক্ষই, কারণ আওয়ামী লীগের যেহেতু একটা ভোট ব্যাংক আছে, আওয়ামী লীগের যেহেতু একটা বিশাল টাকাওয়ালা শ্রেণী আছে এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, তারা কিন্তু একটা লেনদেনের প্রক্রিয়ায় জড়িয়ে গেছে, টাকা এবং আপনার ভোটের মাথা। এই দুই জিনিসটা আমাদের ইলেকশন প্রসেসকে বরাবরই করাপ্ট করেছে, পলিউট করেছে। অতএব সেই আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যাবে না। অসংখ্য ধন্যবাদ। মাসুদ কামাল ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটি হলো যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের যে বক্তব্য, এই বক্তব্য কি আসলে একটা একটা বিরাট লুপ হোল এখানে আছে কিনা, এবং সেটা আসলেই দল হিসাবে আওয়ামী লীগকে কিংবা আওয়ামী লীগের কর্মীদেরকে একদিকে মুজিববাদ আমরা কবর রচনা করবে এটা বলা হয়, আবার একদিকে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত না তাদেরকে আসতে উৎসাহিত করা হয়। আসলে কিভাবে দেখেন বিষয়টা? দেখেন, আসলে সত্যি কথা বলতে কি, আমি সিনসিয়ারলি বলি, আমি না ওনার কথা আসলে খুব একটা গুরুত্ব দিই নাই কারণে উনি ছোট মানুষ, অনেক বড় একটা পদ পেয়ে গেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় পেয়েছেন। ওনার বাবার ভাষায় দেশের সবচেয়ে বড় মন্ত্রণালয় ওনার ছেলে পেয়েছেন। ওনার বাবার একটা ভিডিও আমি দেখছি এরকম, মুরাদনগরে উনি বলেছেন যে সবচেয়ে বড় মন্ত্রণালয়টা আমার ছেলে পেয়েছে। এবং উনি এটাও বলেছেন যে আমার ছেলে এই এলাকায় মসজিদে অমুক কত টাকা দিয়েছে, অত টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়েছে, অমুক দিয়েছে তমুক দিয়েছে। কীভাবে দিল আমি জানি না, কোন খাত থেকে দিল তাও জানি না। এবং উনি নাকি সামনে ইলেকশনও করবেন, সেরকম ওনার বাবা ভোটও চেয়ে রাখছেন আগের থেকে। এটাই উনি কীভাবে করেন এবং এটা করার মাধ্যমে এই সরকারের নিরপেক্ষতা ওনার কারণে কতটুকু ক্ষুণ্ণ হইল, এটাকে ডক্টর ইউনূস দেখবেন কি না এটাও আমি জানি না। এগুলি সবই তো আমাদের দেখি, প্রশ্ন আসে, প্রশ্নের কোনো জবাব পাই না। কাজে উনি কি বলছেন আমি খুব একটা গুরুত্ব দেই না ওনার কথা। উনি একবার বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, এই সরকারি নিষিদ্ধ করা, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে। বিএসএস এর কাছে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। আবার পরে বলতেছেন আওয়ামী লীগের যারা নাকি গণহত্যা এবং অপরাধের সঙ্গে যুক্ত নয় তারা ক্ষমা চাইলে নির্বাচন করতে পারবেন। তো যে লোক যুক্ত নয় তাকে ক্ষমা চাইতে হবে কেন? যে লোক কোনো অপরাধ করে নাই তাকে ক্ষমা চাইতে হবে কেন? আওয়ামী লীগ করার জন্য ক্ষমা চাইবে কেন? আওয়ামী লীগ করা যাবে না কেন? সে করছে, সে কোনো অপরাধ করে নাই, সে অপরাধ করে নাই। উনি বলছেন অপরাধ না, যারা নাকি অপরাধ করে নাই তাদের ক্ষমা চাইতে হবে কেন? কারণটা কি ভাই? এটা পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে এটা বলা হবে যে আপনি কোনো অপরাধ করেন নাই অতএব আপনাকে ক্ষমা চাইতে হবে কেন? ভাই আমি একটা কথা বলি, যারা ক্ষমতায় যায় না তারা মনে করে কি আমি বোধহয় সারা জীবন এরকমই থাকুক। এটা নিয়ম না, এটা হয় না, ইতিহাসটা বলে না। শেখ হাসিনা কি 1 মাস আগেও ভাবছিল তাকে এরকম ভাবে লেজ গুটিয়ে পালাইতে হবে? ভাবে নাই তো। তো ওনারা ভাবতেছেন না, কি করবেন? জি, দিন এভাবে যাবে না। বিষয়গুলো হলো কি, কথাবার্তা বলার সময় সাবধানে বলতে হবে, সাবধানে বলতে হবে। কারণ আপনার প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, মানুষের মাথায় রেকর্ড হচ্ছে। মানুষ একসময় যদি আপনার সামনে হাসাহাসি করে কোথায় থাকবেন আপনি তখন? এত সহজ না দুনিয়াটা। বাংলাদেশে ভাই 6টা ঋতু, বুঝছেন? শীতকালে মনে করেন ঠান্ডা সব গরম কাপড় বানাইলেন, গরম কাপড়ে কি পরবেন? গ্রীষ্মকালে কি পরবেন ভাই? গ্রীষ্মকালের জন্য পোশাক ঠিক রাখেন। জি, অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল ভাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।